হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে। সো গাইজ, এটা হচ্ছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে আসার পরে আপনারা দেখতে পাবেন চোখ ধাঁধানো সবুজের মিলন মেলা। যতদূর চোখ যায় ততদূরই শুধুমাত্র সবুজ আর সবুজ, মাঝখানে অনেক বড় একটা প্লেগ্রাউন্ড। তো এই প্লেগ্রাউন্ড হচ্ছে এখানে ক্রিকেট, ফুটবল, তারপর যারা নতুন ভর্তি হবে তারা যদি অন্য কোনো গেম খেলতে চায় সেটাও এখানে বসে খেলা যাবে। সো মাঠটা ভীষণ বড়। তো আমরা এই মাঠ থেকে হেঁটে হেঁটে একটু সামনের দিকে যাচ্ছিলাম আর নতুন কিছু এক্সপ্লোর করা যায় কিনা এখানে সেটা দেখার জন্য। আর হচ্ছে এখানে অনেক ধরনের গাছ আছে। গাছের মধ্যে আমরা যদি একটু ভাগ করে বলি, ফলজ এবং কাস্টল বৃক্ষের মধ্যে আছে আম, জাম, কাঁঠাল, দেবদারু, পাইন, শাল, মেহগনি এবং আরও অনেক ধরনের গাছ। সেগুলোর মধ্যে আমার সবচেয়ে বেশি চোখে পড়েছে কাঁঠাল গাছ। এত বেশি কাঁঠাল ধরে আছে, একেবারে মাটিতে নুয়ে পড়েছে। তো তোমাদেরকে পুরো জায়গাটুকু দেখতে কেমন যতটুকু পারি আমি শেয়ার করার ট্রাই করেছি। প্রচণ্ড দাবদাহের কারণে এত বেশি তাপ ছিল আর গরমের কারণে আসলে অস্থির লাগছিল। তো সেজন্য মোটামুটি ট্রাই করেছি সব কিছুই দেখানোর। আর ভিউয়ার্স, এখানে প্লেগ্রাউন্ডটা আসলে অন্য যে কোনো ইউনিভার্সিটি, আমাদের বাংলাদেশে যে ইউনিভার্সিটিগুলো আছে সবুজের সমারোহর জায়গা থেকে ড্যাফোডিল ইউনিভার্সিটি অনন্য মনে হচ্ছে, কারণ খুব সুন্দর করে সজ্জিত এবং ক্লিন করে রেখেছে, দেখতেও ভীষণ মনোমুগ্ধকর। আর এই মাঠের মধ্যে আমার মন চেয়েছিল এখানে বসে লাঞ্চ করব, বাট আমার কাছে হাতে সময় ছিল অল্প, তাই ঝটফট করে লাঞ্চটা সেরে নিয়েই চলে আসার সিদ্ধান্ত নিয়েছি। আর গাইজ, এখানে থেকে ড্যাফোডিল ইউনিভার্সিটির পুরো জায়গাটুকুই খুব সুন্দর করে উপভোগ করা যায়। বিল্ডিংগুলো দেখতে, বহুতল ভবনগুলো দেখতে ভীষণ ভালো লাগে। যেমন ইন্টেরিয়র তেমন এক্সটেরিয়র দুটোই ভীষণ রকমের সুন্দর। আর এখানে যে ধরনের ফুল গাছ আছে সে ফুল গাছের মধ্যে রয়েছে গোলাপ, গাঁদা, আর বেশ পরিচিত একটা ফুল সেটা হচ্ছে টাইম ফুল। তারপর রয়েছে শাপলা। শাপলাটা রয়েছে ঠিক এই পজিশনে। বাগান বিলাস, এডেনিয়াম, রক্তজবা। জবার মধ্যে শুধু যে রক্তজবা আছে তাই কিন্তু নয়, জবার মধ্যে অনেক ধরনের অনেক কালারের জবা আছে। যেহেতু এখন গ্রীষ্মকাল সেজন্য বেশ কিছু গাছের ফুল মরে গেছে, দুই একটা গাছে কেবল ফুল দেখেছি। বাট যখন আমি উইন্টার সিজনে ভিজিট করেছিলাম, আই শেয়ারড উইথ ইউ গাইজ, তখন ফুলের পরিমাণটা একটু বেশি ছিল। তো যাই হোক, এত বড় মাঠ থেকে মাঠে ইচ্ছে করছিল আমি নিজেও একটু ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন এই তিনটার কোনো একটা খেলা যদি খেলা যেত। আর এখানে একটা কথা বলে রাখি, ব্যাডমিন্টন ইজ মাই ফেভারিট গেম ফ্রম মাই চাইল্ডহুড। সেই জায়গা থেকে ইচ্ছে করছিল যে খেলার জন্য, যেহেতু এখন ভীষণ পরিমাণে রোদ আর একজন আঙ্কেল এখানে পানি দিচ্ছিলেন, যেহেতু যদি পা পড়ে তাহলে সেই পা তাপে পুড়ে যাবে, এমন গরমটাই পড়ছিল। আর এই দিন তাপমাত্রা ছিল 42°C। সো গাইজ, এরকম তাপমাত্রায় যদি তোমরা কেউ পা ফেলে থাকো এই ঘাসের উপরে, তাহলে নর্মাল বালির উপরে পা পড়লে যেমন গরমটা লাগে আসলে তার অর্ধেক গরমও কিন্তু লাগে না, কারণ ঘাস আছে তাই। আর এখান থেকে দূরে দেখা যাচ্ছে DIU লেখা, এই লেখাটাও দূর থেকে দেখতে খুবই ভালো লাগছিল, তাই আমি চিন্তা করলাম এটাও যদি আমি ক্যাপচার করতে পারি। সো আই হ্যাড ট্রাইড লটস, যাতে করে সব কিছুই তোমাদেরকে দেখানো যায়। আর
এত মনোমুগ্ধকর পরিবেশ, যেদিকেই যাচ্ছি চোখ ধাঁধিয়ে যাচ্ছে। যদি রোদ না থাকতো তাহলে আরো খুব বেশি সুন্দর হয়তো লাগতো। আর হচ্ছে গাইস, এখানে লাইক প্রাইভেট কার, তারপর হচ্ছে মোটর সাইকেল, যদি পার করার জায়গা না থাকতো তাহলে সেক্ষেত্রে এগুলো নিয়ে আসাটা একটু ঝামেলার মনে হতো, বাট এগুলোর জন্য পার্কিং সিস্টেমটাও অনেক ভালো আছে। তো আমরা কোথায় পার্ক করেছি এবং হচ্ছে পার্কিং এর জায়গাটা কোথায়, অবশ্যই সেটা তো বেসমেন্টেই হবে, বাট কোন লোকেশনে যেতে হবে সেই লোকেশনটা আমি তোমাদেরকে অবশ্যই ঘুরে দেখাবো যে আসলে কোথায় গিয়ে পার্কিংটা করতে হয়। আর হচ্ছে গাইজ, এর ভিতরে এই গাছপালাগুলো দেখাতে দেখাতে একটা কথা বলেনি, সেটা হচ্ছে এটার লোকেশনটা কোথায়। এটার লোকেশন হচ্ছে সাভারের আশুলিয়া বাজার। এখন আসি কিভাবে যাব। আশুলিয়া বাজার পর্যন্ত যাওয়ার পরে সেখান থেকে অটোরিকশা পাওয়া যায় এবং সিএনজিও পাওয়া যায়, এগুলোতে করে যাওয়া যেতে পারে। আর যাদের প্রাইভেট কার অথবা বাইক নিয়ে যেতে চাচ্ছে তারা তো ইজিলি ম্যাপিং সিস্টেম ধরে চলে যেতে পারে। আর হচ্ছে গাইজ, অনেকের ক্লাস শেষ হয়ে গেছে, অনেকে ক্লাস করতে যাচ্ছে। এই ধরনের সিনারিও গুলো দেখতে পাচ্ছিলাম, সো আমিও তোমাদের সাথে শেয়ার করেছি যে আসলে তারা কিভাবে ইউনিভার্সিটি লাইফটা এনজয় করছে। এবং এই ক্ষেত্রে আরেকটা কথা তো অবশ্যই বলতেই হয়, ইউনিভার্সিটি লাইফ শুধুমাত্র এনজয় করার জায়গা না, প্যারাময় জায়গাও। অ্যাসাইনমেন্ট, মিড টার্ম, ফাইনাল সবকিছু যখন একসাথে হয় তখনই বোঝা যায় যে আসলে এটা কোনো এনজয়মেন্টের জায়গা হতেই পারে না, এটা একটা ভুল কথা। তো যাই হোক, আমি সবকিছু ক্যাপচার করার জন্য সবগুলো জায়গায় হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো গাইস, এখানে শোভাবর্ধনকারী গাছের কথা যদি বলি, শোভাবর্ধনকারী গাছের মধ্যে রয়েছে পাম, তারপর রয়েছে পটকা নামে একটা গাছ আছে, সেটাও আছে, এবং হচ্ছে হাইড্রাঞ্জিয়াও আছে, রঙ্গন, সর্পগন্ধা। তার ভিতরে হাইড্রাঞ্জিয়া দেখতে খুব বেশি সুন্দর। কথা বলতে বলতে মাঠ ছেড়ে আমি ক্যাম্পাসের ভিতরে ঢুকেই পড়েছি। এখানে দেখতে পেলাম বেশ কিছু বসার জায়গা রয়েছে। এখানে সেন্ট্রাল এসি মনে হয়েছে আমার। তো বেশি একটা গরম ছিল না, আবার খুব বেশি একটা ঠান্ডার ছিল না, এটা নর্মালি ছিল। আর এখানে কি বলবো, আমার বর দেখতেই বসে পড়েছে। বাচ্চা বাচ্চা একটু স্বভাব, তার আর গেল না। বিটুইন আমিও এরকম বসার পরে তার আবার মনে হলো পড়ে যাচ্ছে নাকি, কিন্তু আসলে পড়ে যাওয়ার কোনো কারণ নেই। আর এখানে রয়েছে লাইব্রেরি এবং স্টুডেন্টস লাইব্রেরিও আছে। আর এখান থেকে খাতা কলম এবং হচ্ছে কিছু নেসেসারি বুকস কিনা যায়। আর আমি একটু ওয়েট করছিলাম, যেহেতু হচ্ছে আমি ভিডিও ক্যাপচার করতে করতে কিছুটা টায়ার্ড হয়ে গেছি, কিন্তু গাইস আমারও পুরো দেখার ইচ্ছা যে কি কি আছে এবং তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা। আর এদিকে কিছু গাছ রাখা আছে, ইনডোর প্লান্ট রাখা আছে। ইনডোর প্লান্টগুলো আমি আমার বাসায় যেরকম রেখেছি, আই হ্যাভ শেয়ারড উইথ ইউ গাইজ অলরেডি। আমি আমার বাড়িতেও রেখেছি এবং হচ্ছে আমি ইনডোর প্লান্টগুলো নিজে যেরকম খুব বেশি পছন্দ করি, আর যারা ইনডোর প্লান্ট পছন্দ করে সেই মানুষগুলোকেও আমার খুব ভালো লাগে। সো গাইজ, তোমরা কারা কারা ইনডোর প্লান্ট পছন্দ করো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এখন আসি গাইস, যে গাছগুলোর কথা আমি বলেছি, 3 ধরনের গাছের কথা আমি বলেছি। প্রথমে আমি বলেছিলাম ফলজ এবং কাস্টল বৃক্ষের কথা, যেখান থেকে আমরা কাঠ পেতে পারি এবং ফল পেতে পারি। ফলের জন্য বিখ্যাত কাঁঠাল গাছ। এখানে এত বেশি কাঁঠাল হয়েছে তা না দেখলে বিশ্বাসই করা যাবে না। সো গাইস, তোমরা আসলে এত বেশি কাঁঠাল দেখেছো কিনা আমি জানি না। যাদের দেখতে ইচ্ছে করবে তারা অবশ্যই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভিজিট করে যেতে পারো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। যেহেতু তার সাথে রয়েছে সবুজের মিলন মেলা। শুধু বাইরে নয়,
তোমরা দেখতে পাচ্ছ যে ভিতরেও কিন্তু বেশ কিছু গাছ রাখা আছে। তো যাই হোক গাইজ, আমি আমার বরকে বললাম যে চলো আমরা একটু উপরে গিয়েও দেখি যে আসলে সিনারিও গুলো উপর থেকে কেমন দেখায়। তো গাইজ আমরা লিফট দিলাম, ওয়েট করছিলাম আমরা কত ফ্লোরে যাব সেটা জিজ্ঞেস করছিলাম আমার বরকে। তো আমার বললো যে একটা ফ্লোরে গেলেই হয়, সো এত উপরে যাওয়ার ইচ্ছা আমাদের নেই। তো আমরা চলে আসলাম, আমরা মনে করেছি আমরা চলে এসেছি, বাট তাকিয়ে দেখলাম আবারও আমরা বেসমেন্টে চলে এসেছি। সো গাইজ দেখতেই পাচ্ছ এখানেই হচ্ছে গাড়ি পার্ক করে রাখা যায়। এখানে স্টুডেন্টস এর গাড়ি পার্ক করে রাখার জন্য একটা আলাদা সাইড আছে, আর টিচারদের জন্য আলাদা একটা সাইড আছে। একটু জিজ্ঞেস করে নিতে হবে, এখানে যিনি সিকিউরিটি থাকেন তাকে জিজ্ঞেস করলে বলে দিবে যে আসলে কোন দিকে পার করা যাবে। আর এই বেসমেন্ট হয়েও কিন্তু ক্লাসগুলোতে যাওয়া যায়। যারা বিবিএ ডিপার্টমেন্টের বা হচ্ছে মার্কেটিং ফাইন্যান্স ডিপার্টমেন্টের তারা এইভাবে যেতে পারেন। তো গাইজ যেহেতু আমরা আবারও বেসমেন্টে চলে আসছি, তো সেখান থেকে আমি আমার বরকে বললাম যে চলে যাবা নাকি হচ্ছে উপরেটুকু একটু দেখাবা। সেটার জন্য একটু বোর ফিল করছিল আমার বর, যেহেতু আমরা ভুল ডিরেকশনে চলে গিয়েছিলাম। তো যাই হোক, সামনে এখন আছে হচ্ছে কিছু ভিন্ন ধরনের গাড়ি। তো এই গাড়িগুলো দেখে আমার বরের আবার ভিন্ন ধরনের গাড়ি দেখলে সেগুলো পছন্দ হয়ে যায়। তো আমাকে বলছিল যে এই গাড়িগুলো থেকেও একটা কিনতে হবে। এগুলো হচ্ছে গাইজ, যেহেতু ড্যাফোডিল ইউনিভার্সিটিটা ভিতরে অনেক অনেক বেশি স্পেস নিয়ে করা, তো বেশি দূরে যেতে হলে ফ্যাকাল্টি মেম্বারসদের জন্য এই গাড়িগুলো রাখা আছে। এটি স্টুডেন্টসরা ব্যবহার করতে পারে কিনা সেটা আমার জানা নেই। বিটুইন আমি সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলেছেন তিনিও জানেন না যে এগুলো ব্যবহার করা যাবে কিনা। তো গাইজ আমরা আবারও চলে আসলাম সে উপরে যাওয়ার জন্য, অ্যাগেন ওয়েট করছিলাম লিফট আসার জন্য। তো যাই হোক গাইজ, লিফটের জন্য ওয়েট করতে করতে আমি একটু আমার বরের সাথে রিসার্চ করার বিষয়ে একটু আলাপ করছিলাম। আমি যে প্ল্যান নিয়ে গবেষণা স্টার্ট করেছি সেটা কতটুকু ভালো আউটপুট পাবো, এবং হচ্ছে কি কি ধরনের টেস্ট এখানে করা লাগবে, অ্যান্টিঅক্সিডেন্ট টেস্ট করব কিনা, ফাইটোকেমিক্যাল টেস্ট করব কিনা, স্ক্রিনিং কিভাবে করব, টিএলসি কিভাবে করব, এইগুলো আমরা ডিসকাস করছিলাম। যেহেতু আমার বর সিএসসি ডিপার্টমেন্টের, তো সেই জায়গা থেকে আসলে আমার বরের খুব একটা বেশি ধারণা নেই। তারপর সে বলছিল যে আই উইল হেল্প ইউ, আমি গুগলে সার্চ করে দেখতে পারি এবং সার্চ করার পরে কিছু ইনফরমেশন হয়তো তোমাকে দিতে পারবো। সো গাইজ আমাদেরকে দেখতে পাচ্ছ আমরা একটু আসলে ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছি। তো এখন ওয়েট করছিলাম আমরা 5th ফ্লোরে যাব। তো গাইজ দেখতে দেখতে 5th ফ্লোর চলেই আসলো। আর আসার পরে আমার বর বলল যে 5th-এ যাব না, আমরা 7th-এ যাব। তো যে কথা সেই কাজ, 7th ফ্লোরে যাওয়ার জন্য আমরা ওয়েট করছিলাম। তো যাই হোক, এখন আবার ভুলবশত সেম ওয়েতে কিভাবে যেন আমরা বেসমেন্টে চলে গেছি। যাই হোক, এখন দেখি লিফটার মধ্যে মনে হয় জিন ভূত ঢুকে গেছে, কি হচ্ছে বুঝতেই পারছি না কিভাবে এমনটা হচ্ছে। তো আমরা আবার দিলাম, এবার কিন্তু গাইজ শেষ, এমন কিছু হলে আমরা এবার আর উপরে যাবই না, আমরা চলে যাব। যেহেতু আমরা দুজন লিফটের ভিতরে ভীষণ রকমের বিরক্ত হয়ে গেছি, একবার দিচ্ছি বেসমেন্টে চলে যাচ্ছে, আবার আমরা ঢুকে ভুলেই গেছি যে কত ফ্লোরে দিব সেটা দেওয়ার কথা। তো যাই হোক, এবার ফরচুনেটলি চলে আসতে পারলাম 5th ফ্লোরে। তো এটা দেখতে কেমন ছিল তোমাদের সাথে শেয়ার করে নিই। এখন হচ্ছে গাইজ কি বলবো, যে 7th ফ্লোর আসলো। তো আসার পরে আমরা বের হলাম। তো বের হওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করব যে আসলে এই 7th ফ্লোর দেখতে কেমন। এখানে একটা কথা বলে নিই, যেহেতু আমি ব্যাচেলর অফ এই জায়গা থেকে আমার ইউনিভার্সিটির 7th ফ্লোর খুব বিখ্যাত একটা জায়গা, এত সুন্দর এত মনোমুগ্ধকর না বললেই নয়। আর ড্যাফোডিলের কথা তো একটু সবুজের সমারোহটাই খুব বেশি চোখে পড়েছে। আর শিক্ষা ব্যবস্থা কেমন সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে নিব। অ্যাট দ্য সেম টাইম এখানে কি কি ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। সো গাইজ,
তো সাথেই থাকো এবং পুরো ভিডিওটা না টেনে দেখো। এখন আমার বর উপর থেকে দেখছিল যে আসলে ভিউগুলো কেমন দেখায়। তা আমি আসলে এই জায়গায় দাঁড়িয়ে ইমপ্রেসড হয়ে গেছি সৌন্দর্যের জায়গা থেকে। এত বেশি শোভাবর্ধনকারী গাছগুলো এবং ফুল গাছগুলো, তারপরে হচ্ছে সেই কাঁঠাল গাছ, সবকিছু এত সুন্দর করে দেখা যাচ্ছিল। পুরোই সবুজের মিলন মেলা তো বটেই, আর ছিল চোখ ধাঁধানো। আমার একদম যেতেই মন চাচ্ছিল না। এই জায়গাটাই সব থেকে বেশি ভালো লাগছিল। সো তোমরা যারা এই সৌন্দর্য উপভোগ করতে চাও, তোমরা অবশ্যই এই 5th ফ্লোরে এসে দাঁড়িয়ে থেকে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারো। আর এই বিল্ডিংটার নাম আমি আসলে দেখতে ভুলে গিয়েছি গাইজ, দ্যাটস ওয়াই বলতে পারছি না। আর হচ্ছে গাইজ এখন তোমাদের সাথে শেয়ার করব এখানে কি কি ডিপার্টমেন্ট আছে, কি কি ডিপার্টমেন্টে পড়া যাবে, এবং এখানকার যেমন দেখা যাচ্ছে ডিসিপ্লিনের জায়গাটা কেমন, এবং আমরা যে টিউশন ফিসগুলো দিই সে রক্ষণাবেক্ষণগুলো এবং হচ্ছে কিভাবে তারা করে থাকে সবকিছু সম্পর্কে আমি হোলি একটু ধারণা দেওয়ার ট্রাই করব। সো গাইজ এখানে যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ডিপার্টমেন্ট অফ বিজনেস স্টাডিজ, ডিপার্টমেন্ট অফ রিয়েল এস্টেট, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্ট অফ ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ। এরপরে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির মধ্যে রয়েছে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। গাইজ এক্ষেত্রে কিছু কথা শেয়ার করব, খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে। যারা নিউ কামার আছে আর যারা নতুন ভর্তি হতে চাচ্ছ ড্যাফোডিলে, তাদের জন্যই হচ্ছে এই কথাটা। লোকে মুখে শুনেছি শিক্ষা ব্যবস্থা অনেক ভালো, তবে আমি পার্সোনালি অ্যান্ড লোকে মুখে শোনা আর সবকিছু যদি ওভারঅল গ্রস করে বলি, তাহলে সিএসসি ডিপার্টমেন্টটা ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আইইবি স্বীকৃত। দ্যাটস ওয়াই আপনারা যখন পাশ করে যাবেন অ্যান্ড আফটার দেন কিন্তু আপনারা নামের আগে ইঞ্জিনিয়ার কথাটা লিখতে পারবেন। বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো থেকে পাশ করার পরে এই কথাটা কিন্তু লেখা যায় না। সো এই পয়েন্ট অফ ভিউ থেকে সিএসসি ডিপার্টমেন্টটাই বেস্ট ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে। এবং এখন আসি যে অন্যান্য ডিপার্টমেন্টগুলোর কি অবস্থা। অন্যান্য ডিপার্টমেন্টগুলোর মধ্যে রয়েছে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার ইনফরমেশন সিস্টেম, যেটাকে আমরা সিআইএস বলে জানি, ডিপার্টমেন্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এটা ভালো ডিপার্টমেন্ট অবশ্যই, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্ট অফ মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি, ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স। এখন আসি ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এফই, যেটা তার মধ্যে রয়েছে ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এটাও খুব ভালো, ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার। আর্কিটেকচারের জন্য অবশ্যই সাজেস্ট করব নর্থ সাউথ ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট ওয়ান, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। এখন আসি ফ্যাকাল্টি অফ হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস। ডিপার্টমেন্ট অফ ফার্মেসি খুব একটা ভালো না, অবশ্যই আপনারা যারা ফার্মেসি পড়তে চান সেই ক্ষেত্রে নর্থ সাউথ ইউনিভার্সিটিটাই ভালো হবে। ড্যাফোডিল ইউনিভার্সিটির অনেক কিছুতে অনেক প্রবলেম আছে। প্রবলেম বলতে আমি যেটা বোঝাচ্ছি, যেমন রিসার্চ করার যে ফিল্ডটা সেটা খুব একটা উন্নত নয়, এবং দেখা যাচ্ছে বিহেভিওরাল কিছু অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে আমার কিছু ছোট কাজিন ব্রাদার আছে এবং কিছু স্টুডেন্টস আছে, অনেকের কাছেই শুনেছি তাদের টিচারদের বিহেভিয়ারটা ভীষণ রকমের বাজে। লাইক দেখা যাচ্ছে কোনো একটা স্টুডেন্ট সেমিস্টার ফি দিতে একটু দেরি করেছে, অথবা এমনও হয়েছে যে লাইক স্যার আমি আজকে সেমিস্টার ফি দেওয়ার পরে যেই একটা পেমেন্ট স্লিপ দেওয়া হয় সেই পেমেন্ট স্লিপটা আনতে ভুলে গিয়েছি, তো আমাকে পরীক্ষাটা দিতে দেওয়া হোক। কিন্তু স্যার তার সাথে এমন বিহেভ করেছে আমার একজন কাজিন ব্রাদারের সাথে, সেটা আসলে শোনার পরে আমার কাজিন ব্রাদার আসার পরে সে খুবই ফ্রাস্ট্রেটেড ছিল, খুবই ডিপ্রেসড ছিল। আমরা তাকে অনেক বুঝিয়েছি, ইট ডাজন্ট ম্যাটার, তুমি একটু ভুলে যাও, এই জায়গা থেকে ফিরে আসো। তো গাইস এই পয়েন্টটা খুব বেশি মর্মান্তিক ছিল, কারণ
কোনো একটা ফ্যামিলিতে একটা টিচারের বিহেভিয়ারের উপরে কিন্তু একটা স্টুডেন্টস খুব বেশি বাজে একটা ডিসিশন নিয়ে নিতে পারে, একটা লাইফ থ্রেটেনিং ডিসিশন নিয়ে নিতে পারে। সো এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো, টিচারদের আসলে বিহেভিয়ারাল অ্যাক্টিভিটিসটা ফ্রেন্ডলি হওয়া উচিত প্রত্যেকটা টিচারের। ইটস নট অনলি ফর দ্য ইউনিভার্সিটি, স্কুলের একজন শিক্ষক এবং কলেজের একজন শিক্ষক, সব শিক্ষকের সবার প্রথমে বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকাটা খুব জরুরি বলে আমি মনে করি। আমি আমার পার্সোনাল অপিনিয়নটা শেয়ার করেছি এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির আমার কাজিনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করেছি, আর এটা ছিল ফার্মেসি ডিপার্টমেন্টের। এখন আসি আর কি কি ডিপার্টমেন্ট আছে। সো আমি একদম আমার অপিনিয়ন যদি জানতে চাওয়া হয় তাহলে আমি ফার্মেসি ডিপার্টমেন্টে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে একেবারেই ভালো না, এই ইনফরমেশনটুকুই আমি দিতে চাই। এরপরে আসি ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ, তারপর আছে ডিপার্টমেন্ট অফ নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার সায়েন্স, তারপরে আসি ফ্যাকাল্টি অফ হিউম্যানিটিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস। এগুলোর মধ্যে আছে ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ডিপার্টমেন্ট অফ ল, ডিপার্টমেন্ট অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, তারপরে আসে লাস্টলি আছে ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট। সো গাইজ এখানে বেশ কয়েকটা ডিপার্টমেন্ট আছে। তো তোমরা যারা সিএসসি পড়ার ডিসিশন নিয়েছো তাদের জন্য অবশ্যই ড্যাফোডিল ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট ওয়ান, বিকজ হচ্ছে এটা আইইবি স্বীকৃত। এই জায়গা থেকে তোমরা এখানে সিএসসি পড়ার সিদ্ধান্ত নিতে পারো। এই ছিল শিক্ষা ব্যবস্থা। আর শিক্ষা ব্যবস্থার সাথে আরো কিছু কথা ইনক্লুড করি। শিক্ষাটুকু অনেক সময় নির্ভর করে নিজের উপরে, আমি কতটুকু স্কিলফুল সেটার উপরেই কিন্তু চাকরির বাজারটা নির্ভর করে। এখন আমাদের মধ্যে যারা নিউ জেনারেশন আছে, বা আমি যদি নিজের কথা থেকে স্টার্ট করে এভরিওয়ানের কথা যদি আমি অলমোস্ট অল অফ দ্য স্টুডেন্টস এর কথা যদি আমি এখানে তুলে ধরি, তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্টসেরই একটা কথা আমি শুনতে পাই যে চাকরির বাজার খারাপ, আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে বাট আই এম নট গেটিং এনি জব। এই জব মার্কেটটা বাংলাদেশে আসলে খুব খারাপ হয়ে গেছে। যেমন দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে যে একটা জব পাওয়ার যে প্রসেস, সেটা খুবই অ্যাকচুয়ালি লাইক কোয়াইট সিম্পল, বাট দেখা যাচ্ছে ইউ নিড এ ডিগ্রি। তো তোমার যে অপরচুনিটিস আছে জব পাওয়ার ক্ষেত্রে, সেটা অ্যাকচুয়ালি আমি যদি বলতে, ব্যাপারটা এরকম যে দ্য অপরচুনিটিস আর ফার লেস দেন দ্য নাম্বার অফ পিপল অ্যাপ্লাইং ফর এ পজিশন। মানে আমি যেটা বলতে যাচ্ছি যে একটা পোস্টের জন্য 150 জন লোক অ্যাপ্লাই করলো বাট নিবে হচ্ছে একজন, সে জায়গা থেকে হয়তো বা ভ্যাকেন্সি আছে কম বাট অ্যাপ্লাই করছে অনেক বেশি। সো আমাদের আনএমপ্লয়েড পারসনের সংখ্যা অনেক বেশি ইজিলি বেড়ে যাচ্ছে, এটা একটা কথা। আরেকটা হচ্ছে এটার গার্জিয়ানদের জন্য আমার এই ভিডিওটা যারা গার্জিয়ান এখন দেখছেন তাদের জন্য আমি একটা কথা বলতে চাই যে তাদের ছেলে মেয়ের জন্য তারা আসলে ইউনিভার্সিটিগুলো কিভাবে ডিসাইড করবেন। ইউনিভার্সিটি ডিসাইড করার জন্য সেই ইউনিভার্সিটি স্টুডেন্টস এর বাড়ি থেকে অবশ্যই কাছে হতে হবে, কারণ কিছু এক্সাম থাকবে, অ্যাসাইনমেন্টের ডেট থাকবে, ফাইনাল এক্সাম, এগুলোর সময় আসলে যদি বাড়ি থেকে খুব বেশি দূরে হয় ইউনিভার্সিটি, সেক্ষেত্রে স্টুডেন্টস অনায়াসে পরীক্ষা খারাপ করার একটা চান্সেস থাকতে পারে। এটা একটা বিষয়। আর গার্জিয়ানদের জন্য আরো একটা কথা হচ্ছে, যেমন অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টস রা ভর্তি হওয়ার পরে এমন কিছু ফ্রেন্ড পেয়ে যায় যারা আসলে পড়াশোনার প্রতি খুব একটা ইন্টারেস্টেড না, বা যারা এভাবেই ভর্তি হয়েছে যে কোনো রকমে একটা সিজিপিএ পেলে আমি এখান থেকে বের হতে পারলেই বাঁচি। তাদের জন্য দেখা যাচ্ছে একটা কথা আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে। সেই বন্ধুগুলোর সাথে তাল মিলাতে গিয়ে যারা পড়াশোনা করতে এসেছে তারাও কিন্তু নষ্ট হয়ে যায়। নষ্ট বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, পড়াশোনা থেকে পিছিয়ে যাওয়া এবং হচ্ছে কিছু ফরবিডেন থিংস আছে সেগুলোর প্রতি অ্যাট্রাক্ট চলে আসা। সো আপনারা যারা গার্জিয়ান আছেন আপনারা অবশ্যই বাচ্চাদেরকে বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখিয়ে তাদের সাথে কথাগুলো শেয়ার করার তাদেরকে সুযোগ দেওয়া উচিত। এই ছিল গার্জিয়ানদের জন্য কথা। আরেকটা বিষয় হচ্ছে যারা গার্জিয়ান আছেন এখন এই ভিডিওটা দেখছেন তাদের জন্য, সবুজের সমারোহ দেখে বাচ্চাকে ভর্তি করিয়ে দিয়ে চলে গেলাম, 4টা বছরের মধ্যে বাচ্চা কি করলো আমি খেয়াল রাখলাম না, এটা একদমই করতে যাবেন না। অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার বাচ্চা কি করছে।
সে পড়াশোনা করতে সে বললামই তো যে এমন কিছু বন্ধু-বান্ধব থাকতে পারে যারা আসলে পড়াশোনার প্রতি একেবারেই কোনো ইন্টারেস্ট নাই, বইয়ের ধারে কাছেই নাই। আবার দেখা যাচ্ছে বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দিয়ে সময় কাটিয়ে দেয়, বইয়ের কাছেই বসে না। আপনি যখন জিজ্ঞাসা করেন যে তোমার রেজাল্ট কেমন হয়েছে? আপনাকে হয়তো একটা রেজাল্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে আপনার ভয়ে, আপনাকে ভয় পাচ্ছে। সো বাচ্চা আপনাকে ভয় পেয়ে একটা মিথ্যা রেজাল্টও কিন্তু বানিয়ে পাঠিয়ে দিতে পারে। সো যারা গার্ডিয়ান আছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার বাচ্চা যে আসলে ওই রেজাল্টটা করেছে কিনা ইউনিভার্সিটিতে আসে আপনাকে দেখতে হবে। তার মানে এই নয় এটা দেখার পরে বাচ্চাকে আপনি বকাবকি করবেন, ধমকাবেন, প্রেশারাইজ করবেন, নো, নট লাইক দিস ওয়ে। আপনাকে অবশ্যই বন্ধুত্বপূর্ণ স্বভাব দেখিয়ে এবং বন্ধুসুলভ ব্যবহারের মাধ্যমে বাচ্চাকে কাছে নিয়ে এসে আপনাকে বুঝাতে হবে। যত বেশি বুঝাবেন আমার মনে হয় এটা একটা পর্যায়ে কাজ করবে। এক্ষেত্রে আসি একটু সাইকোলজির কথা। সাইকোলজিস্টের কিছু কথার মধ্যে তারাই বলেছেন আপনারা বাচ্চা যত বেশি ভুল করুক না কেন আপনারা বুঝাতে থাকবেন। আপনারা অ্যাডভাইস করতে থাকবেন যে এটা ভালো না, কোনটা খারাপ এবং কোনটা ভালো। একটা জিনিসের সুবিধা এবং অসুবিধা দুটো জিনিসই বলবেন। বাচ্চাকে বলতে, বলতে কোনো একটা সময়ে বাচ্চা অবশ্যই বুঝবে। এটা সাইকোলজিস্টের কথা এবং সাইকোলজি এটাই বলে। সো আমার ভিডিওর হচ্ছে অলমোস্ট আমি শেষ প্রান্তে চলে এসেছি। সেই শেষ প্রান্তে আসার আগে একটা প্রাণী আমার সামনে পড়েছে। এটার নাম সম্ভবত ড্রাগন বলে এটাকে। আর হচ্ছে এখানে যখন আমি উইন্টার সিজনে এসেছিলাম তখন বেশ মাছ ছিল, মাছের বেশ কিছু সংগ্রহ ছিল। বাট এখন সেই মাছগুলোকে দেখতে পাচ্ছি না। দুই একটা ব্যাঙ আমি দেখতে পেয়েছি। ব্যাঙাচি তো আসলে এভাবে দেখা যায় না, বড় বড় ব্যাঙগুলো দেখতে পাওয়া যায়। আর এখানে যে মাছগুলো ছিল সে মাছগুলো আসলে গরমের কারণে কিনা জানি না, অথবা এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে কিনা সেটাও জানি না। বাট যেহেতু আমি আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম সেই সময় আমি এখানে এই ভিডিওতে দেখিয়েছিলাম এখানে বেশ কিছু মাছ হয়েছে বা মাছগুলো ছাড়ানো হয়েছে। বাট এবার এসে গ্রীষ্মকাল আসতে না আসতে এই মাছগুলোর কোনো দেখা মেলেনি। দেখা না মেলার কারণে আমি দেখার ট্রাই করছিলাম যে এখানে আর কোনো প্রাণীর দেখা মেলে কিনা। আমি দেখতে পাইনি। তো গাইস এখানে আমার বর নাকি একটা ব্যাঙ দেখতে পেয়েছে। তো সেই ব্যাঙ দেখার জন্য আমি আসলে ছুটোছুটি করে যাচ্ছিলাম। কিন্তু ছুটোছুটি করেও সেই ব্যাঙের দেখা আর পাইনি। আর এখানে যেভাবে সুন্দর করে পাথরগুলো সাজিয়ে রাখা আছে এবং সাইডে আছে বাঁশগাছ। আর পাশে যে গাছটা আছে এটা হয়তো শোভাবর্ধনকারী কোনো গাছ হতে পারে। আমি এই গাছের নাম জানি না। বেশ কিছু গাছের নাম আমি তোমাদের সাথে একটু আগে শেয়ার করেছি যেগুলো আমি জানি। আর যেগুলো জানি না সেগুলো না জানাই থাকলো, কখনো যদি জানতে পারি সেক্ষেত্রে আই obviously share with you guys। আর এখন হচ্ছে এখান থেকে বের হয়ে আমি আমার বরকে জিজ্ঞাসা করছিলাম যাদের যে স্টুডেন্টসরা দূরে থেকে আসে তারা আসলে কিভাবে যাবে। তখন আমার বর বলল যে এখানে মনে হয় বাসের ব্যবস্থাও আছে। তো গাইজ এখন তোমাদের সাথে সেটা শেয়ার করি, যারা দূর থেকে আসো বা জানো না যে এখানে ইউনিভার্সিটির বাসে করে যাওয়া যায়, অথবা যারা জানো তারা তো ভালোই, আর যারা জানো না তাদের জন্য হচ্ছে এখানে ইউনিভার্সিটির বাস দেওয়া আছে। উত্তরা, তারপর হচ্ছে ধানমন্ডি, তারপরে গাজীপুর, এই জায়গাগুলোতে বাস যায় বলে আমি শুনেছি এখানে যে সিকিউরিটি মামা ছিলেন তার কাছে। আরো অন্যান্য জায়গা থেকে আসা যাবে কিনা সেটা উনি জানেন না, যেহেতু উনি নতুন এসেছেন। তো তোমরা যারা এখানে ভর্তি হবে অবশ্যই ইনফরমেশন সেকশনে গিয়ে এটা জেনে নিতে পারো যে আসলে কোন কোন জায়গায় বাস যায়। তো আমি হচ্ছে আমার বরকে বলছিলাম যে চলো ওই পোর্শনটাও দেখে আসি যে বাস রাখার জায়গাটাও কিরকম। সো গাইজ এটা আসলে খুব বেশি স্পেশাস ড্যাফোডিল ইউনিভার্সিটিটা, অনেক বেশি জায়গার উপরে করা। আর ভীষণ রোদ ছিল তাই কিছু স্টুডেন্টস মাথায় ছাতা ধরে হাঁটছিল, আবার কেউ খুব মানে দেখতে ভালো লাগছিল যে কাঁধে হাত দিয়ে হাঁটা দেখলে মনে হয় তাদের ভিতরে ভীষণ বন্ধুত্ব আছে। আর এই বন্ধুত্ব দেখতে আমারও কিন্তু খুব ভালো লাগে। আর আমার বেস্ট ফ্রেন্ডের কথা আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। আমার একজন বেস্ট ফ্রেন্ড আছে, ওর সাথে দেখা হলেই কিন্তু আমি ওর কাঁধে হাত দিয়ে ফেলি।
যাই হোক সেটা সে পছন্দ করে, পছন্দ না করলে হয়তো আমার ভালো লাগতো না। তো গাইস তোমাদের সাথে শেয়ার করলাম যে এখানে কতগুলো বাস দেওয়া আছে। তো আমরাও আসলে ঘুরে ঘুরে দেখছিলাম যে কতগুলো বাস দেওয়া আছে সেটা। তো আমার বরের এবং হচ্ছে আমার আসলে খিদে লেগে গেছে এবং আমরা ঘাসের উপর বসাতে আমাদের পুরো প্যান্ট ড্রেস সবকিছু ময়লা হয়ে গেছে। আর এই ময়লা হওয়ার পিছনে আরো একটা কারণ আছে, সে মজার কারণটা শেয়ার করে নিচ্ছি। গাইস তোমরা এখন সবাই জানো সাদা শাপলা কিন্তু বাজারে পাওয়া যায় না, বাজার বলতে নার্সারির কথা বলছি। তো নার্সারিতে আমরা বেশ কয়েকবার খুঁজেছি যে সাদা শাপলা পাওয়া যায় কিনা, কিন্তু সাদা শাপলা না থাকার কারণে আমরা সাদা শাপলাটা কিনতে পারিনি। তো এখন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখেছি সাদা শাপলার বেশ কিছু কালেকশন তারা রেখেছে। তো ওখান থেকে সাদা শাপলা নিতে গিয়ে আমাদের ড্রেস পুরো ময়লা হয়ে গেছে, পানি লেগেছে, কাদা লেগেছে। তো গাইস অ্যাভয়েড দিস, যেহেতু একদম ড্রেস কাদা ময়লাতে ভরে গেছে। আর এই ছিল সেই মাঠ, একটু বিকাল পড়ে গেছে কথা বলতে বলতে। সেই বিকালবেলা আমরা চলে এসেছি মাঠে বসে গল্প করার জন্য। কিন্তু গাইস সত্যি কথা বলতে গেলে টু বি অনেস্ট আমাদের একদম শক্তি নাই এখন আর বসে গল্প করার। তো এখানে সেই ঘাসের উপরে বসে আর ভাল লাগছিল না বলে আমরা বের হয়ে গেলাম। তো গাইস আমরা বের হওয়ার সময় দেখতে পেলাম সেই শাপলা ফুলের গাছ যেখান থেকে আমরা শাপলা ফুল কালেক্ট করেছি। এটা কিন্তু আমরা চুরি করিনি। এখানে একটা কথা বলি, যেহেতু এখানের একজন টিচার যিনি আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটিরও টিচার, তো ওনার সাথে আমার একটা রিসার্চ করার জন্য যে টিএসসি কিভাবে কি করব, এরপরে হচ্ছে গবেষণার ধাপগুলো কিভাবে আগাবে এই বিষয়ে একটু কন্ট্যাক্ট করার দরকার ছিল। তো ওনার সাথে কথা বলেই হচ্ছে এদিক দিয়ে যাচ্ছিলাম, তখনই আমাদের চোখে পড়ে গেছে সেই শাপলা ফুলের গাছ। আর এখান থেকে এটা কালেক্ট করার জন্য যেহেতু আমি একজন ছোট্টখাট্টো গবেষক, সেই জায়গা থেকে আমি স্যারকে বললাম যে স্যার হচ্ছে আমি এখান থেকে একটা গাছ কালেক্ট করতে পারি কিনা। তো উনি আমাকে সাজেস্ট করেছেন যে অবভিয়াসলি করতে পারো, বাট তোমাকে এটা গবেষণার মধ্যে নিয়ে আসতে হবে। তো গাইস দেখি এটা নিয়ে কোনো কিছু গবেষণা করে বের করা যায় কিনা, বাট আমরা অনেকেই জানি এটার যে ডাটাটা আছে সেটা কিন্তু আমরা ভেজিটেবল হিসেবে অনেকেই খেয়ে থাকি। তো যাই হোক গাইস আমাদের কিন্তু গাছ নেওয়া শেষ হয়ে গেছে, আর এটা নিতে গিয়ে আমাদের তো কি বলবো বেহাল দশা হয়ে গেছে, একদম কাদা টাদায় ভরে গেছে। আর এখনো রোদের ছড়াছড়ি কিন্তু যায়নি বল। আর আমি আমার বরকে তখন বললাম যে দেখো তো এখন কত ডিগ্রি পরে এত গরম পড়ছে কেন, এখন তো বিকাল হয়ে গেছে। আর আমার বর দেখলো, দেখার পরে বলল এখনো কিন্তু 40°C। তো গাইজ এটা কিন্তু আসলে ভীষণ তাপ। আর এই তাপের মধ্যে আমি যখনই ইউটিউব ফেসবুকে ঢুকি সবাই দেখি কেউ ডিম ভাজি করছে, কেউ হচ্ছে ফিশ ফ্রাই করছে, হ্যাঁ অনেকে অনেক কিছুই ফ্রাই করছে, আসলে দেখতে আমার ভালোই লাগে। তা আমার এ ধরনের কোনো ভিডিও শেয়ার যদি সুযোগ থাকে সময় থাকে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে গাইজ এত বড় মাঠ, আমার তো আসলে ক্রিকেট ব্যাডমিন্টন ফুটবল যা আছে সবই খেলতে ইচ্ছে করছে, কিন্তু রোদের কারণে আসলে হচ্ছে না। তো গাইজ আমি একটু সামনের দিকে হাঁটছিলাম আর হচ্ছে আমার বরকে বলছিলাম আমাকে কয়েকটা ছবি তুলে দাও ফর দ্য ফিউচার মেমোরিজ। আর হচ্ছে গাইজ আমি এই ড্রেসটা নিয়েছি আড়ং থেকে। তা আমি যখন এই ড্রেসটা নিয়েছিলাম তখন আমি বেশ কয়েকটা ড্রেসই নিয়েছিলাম। তা আমি বলেছিলাম যে তোমাদের সাথে আমি পরবর্তীতে শেয়ার করে নিব যে আসলে আড়ংয়ের ড্রেসগুলো কেমন হয়। যারা আড়ংয়ের ড্রেস পরো তারা তো অবশ্যই জানো খুবই কমফোর্ট হয়। আর হচ্ছে আড়ংয়ের যে ড্রেসগুলো থ্রি পিস টাইপের সেগুলো কিন্তু একেবারে আমার পছন্দ না, কারণ যে ওড়নাগুলো থাকে সেগুলো ভীষণ বড় বড় এবং গরম লেগে যায়। আড়ংয়ের কোনো কোয়ালিটি আর আছে বলে মনে হয় না। থ্রি পিসের ড্রেসগুলো অনেকের পছন্দ থাকতে পারে, ডিফারেন্ট পিপল ডিফারেন্ট থিঙ্কিং ডিফারেন্ট চয়েসেস। সো ইট রিয়েলি মানে কি বলবো, এটা আসলে নিজের চিন্তা চেতনার উপর নির্ভর করে, সেটা নিয়ে আমি আর কথা বলছি না। বাট আড়ংয়ের আসলে ওয়ান পিসের ড্রেসগুলোই বেস্ট। থ্রি পিসের যে ড্রেসগুলো আছে বড় বড় ওড়নার কারণে গরমই লেগে যায়, একদম শীতকালেই গরম লেগে যায়। তো যাদের মেন্টালিটি আসলে
ওরকম তারা পড়তে পারেন, তো এটা আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করবে, তাদেরকে নিয়ে আর কিছু বলছি না। বাট আমার ওন পার্সোনাল অপিনিয়ন হচ্ছে ওয়ান পিসের ড্রেসগুলো লুজও থাকে, যেহেতু লুজ ড্রেসগুলো আমরা বেঙ্গলি পিপল হিসেবে আমাদের সাথে এটাই যায় এবং এটাই সৌন্দর্য বর্ধক বলে আমি মনে করি, তাই আমি এই ড্রেসগুলোই পরে থাকি। তো এটাই ছিল ড্রেস সম্পর্কে কথা। সো আরঙ্গের এই ড্রেসটা পরে আমি আজকে আসছিলাম, ভীষণ সফট এবং কমফোর্ট। এত গরমের মধ্যেও আমার কিন্তু খুব একটা গরম লাগছিল না। আমার গরম লাগার জায়গাটা ছিল এরকম যে মাথার উপরে রোদ পড়ছিল, তাই একটু গরম লাগছিল। সো গাইজ, এটা হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্টের উপরে। আমরা এটা 4th ফ্লোর, এখান থেকেও কিন্তু টোটাল বিল্ডিং এবং সবকিছু দেখা যেত। আমার বর আসলে আমাকে ভ্যাঙ্গাচ্ছিল। গাইজ, তোমরা বিচার করে দেখো আমাকে কিভাবে ভ্যাঙ্গায়, সুযোগ পেলে আমাকে ভ্যাঙ্গায়। আমিও ভ্যাঙ্গাই, কিন্তু হচ্ছে আমি আসলে ওর মতো করে পারি না। আর গাইজ, কথা বলতে বলতে চলে এসেছি খেতে, কারণ আমাদের লেগে গেছে ভীষণ রকমের খিদে। আর এখন আজকে আমাদের খেতে খেতে কিন্তু একদম বিকাল হয়ে গেল। বিকাল বলতে প্রায় 3টা, 3:30 নাগাদ বাজে এখন। আর এখানে এসেই, যেহেতু মাছে ভাতে বাঙালি, আমার লাগবে মাছ আর ভাত। বাট ভালো কোনো মাছ না দেখে আমি বললাম ঠিক আছে, কি খাওয়া যায়। তো সেজন্য আমরা অর্ডার করেছিলাম কচুরলতি, আর একটা চিকেন ঝাল ফ্রাই ছিল, ওইটা অর্ডার করেছিলাম, এবং 4 প্রকারের ভর্তা অর্ডার করেছি। নাও উই আর ওয়েটিং ফর দ্য ফুড। তো এখন হচ্ছে গাইস, দেখতে দেখতে খাবার চলে আসলো। তো ওই খাবার আসার পরে হচ্ছে গাইস, আমার চিংড়ি মাছটা ভীষণ পছন্দ। আমার বর আবার এটা পছন্দ করে না, সো খাবেও না। আমি ওকে খেতে দিই না, আমার বেশি পছন্দের জিনিসগুলো আমি কাউকে খেতে দিই না, এটা হচ্ছে আমার একটা স্পেশাল ক্যারেক্টার। আর আমার বরের ভর্তা পছন্দ, তাই সে ভর্তা খাবে। আর চিকেন, আমরা শেয়ার করে খেতে যেহেতু পছন্দ করি, শেয়ারও করতে পারি, অথবা এমনও হতে পারে আমার বর খাবে। বাট কচুরলতি আমি খুব বেশি পছন্দ করি, কিন্তু গাইজ এগুলো কাটতে দিলে বুয়াও বাসা থেকে চলে যায়, এবং হচ্ছে যারা হেল্পিং হ্যান্ড আছেন তাদের হয়তো খুব কষ্ট হয়ে যায়, তাই তারা আসলে এগুলো আনলেই খুব মন খারাপ করে, তাই আমি আনি না। আর হচ্ছে গাইজ, এখন ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে বের হয়ে তো আমরা খেলাম, সে খাওয়ার পরে সামনেই দেখতে পেলাম এই গাছগুলো। এখানে মাচাং করে দেওয়া আছে, অনেক রকমের গাছ লাগানো হয়েছে, দুন্দলের গাছ লাগানো হয়েছে, তারপরে আরেকটা সাইডে দেখেছি পুঁই শাকের গাছ, লাউ শাকের গাছ। তো আমরা গাইজ, এখানে একটা জিনিসের নিদর্শন তোমরা পেয়ে গেছো, এ হচ্ছে কাঁঠাল গাছ। সাভার মনে হয় কাঁঠাল গাছের জন্য বিখ্যাত, তাই আমি জানি না, কিন্তু আমার লাইক আমাদের যে নর্থ সাউথ ইউনিভার্সিটি আছে সেখানে তো কাঁঠাল তো আসলে হবে না, যেহেতু এরকম কোনো স্পেস নাই। ইন্টেরিয়র স্পেসের সাথে বের হলে দেখা যায় খুব সামান্য একটা মাঠ আছে, সেই মাঠেও তো এত বড় গাছ তো হবে না। বাট আমাদের ড্যাফোডিল যে ইউনিভার্সিটিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সেখানে ভীষণ স্পেস থাকার কারণে তারা প্রচুর পরিমাণে কাঁঠাল গাছ লাগাতে পেরেছে, এবং অনেক অনেক বেশি কাঁঠাল হয়েছে। এখন হচ্ছে গাইজ, আমার ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এটা ধুন্দল গাছ। ধুন্দল আসলে আমি খুব একটা খাইনি, খেলেও এত বেশি কম খেয়েছি যে আমার স্মৃতিতে নেই এটা খেতে কেমন। তখন জিজ্ঞেস করলাম একটা চুরি করার কথা, বাট আমার বর বললো যে এটা খাইতে মজা না। তাহলে গাইজ, আর চুরি করে কি লাভ, খাইতে যেহেতু মজা না। আর এটা দেখতে সুপারি গাছের মতো, এটা কি ফল আমি জানি না, তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও এটা কি ফল। এই গাছটা দেখতে সুপারি গাছের মতো। সো দ্যাটস অল ফর টুডে।